র্যামেক্স মিডিয়া থেকে আমি বিশ্বরঞ্জন চৌধুরী। আজকে এসেছি এমন একটা জায়গায়, আপনারা অনেকেই তার পরিচয় পর্ব জানেন। আমাদের পশ্চিমবঙ্গের বুকে সুন্দরবন। প্রত্যেকে বেড়াতে আসেন, ঘুরতে আসেন, লঞ্চ ভ্রমণ করেন, বাঘ দেখেন, কুমির দেখেন, অনেক তথ্য আপনারা সংগ্রহ করেন। এমন কিছু অজানা তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করছি র্যামেক্স মিডিয়ার মধ্যে দিয়ে। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল একটি পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুর। সেই গোবর্ধনপুর আমরা অনেকেই জানি জি প্লট যাকে আমরা বলে থাকি, এবং আমরা জানি যে একদম শেষ জনবসতি এই গোবর্ধনপুর জি প্লটের, যেখানে মানুষ বসবাস করে। তারপরেই আমরা চলে যাই সমুদ্রে, বে অফ বেঙ্গল। গোবর্ধনপুর জি প্লটের সমুদ্র তটে আপনারা অনেকেই বেড়াতে এসেছেন, সমুদ্র দর্শন করেছেন, সমুদ্র উপভোগ করেছেন, থেকেছেন, খাওয়া দাওয়া করেছেন, হয়তো আবার নদী পেরিয়ে আমাদের কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিন্তু এই গোবর্ধনপুরে একটি সম্পূর্ণ অজানা তথ্য আমি তুলে ধরার চেষ্টা করছি, যে তথ্য শুধু সুন্দরবনবাসী হিসাবে বলার দরকার নেই, তার সাথে সারা কলকাতা জুড়ে, পশ্চিমবঙ্গ জুড়ে, ভারতবর্ষের সেই মানচিত্রের মধ্যে এই জায়গাটির নাম একটা খোদাই করা হয়ে গেছে। খোদাই করা হয়েছে এমন একটি লোকের নাম, যে লোকের সাথে আপনাদের আজকের পরিচয় পর্ব করাবো। আমাদের র্যামেক্স মিডিয়াতে অনেক প্রিয়জন অনুষ্ঠানে আপনারা দেখে থাকেন বিভিন্ন মানুষের তাদের কার্যকলাপ, তাদের কাজকর্ম আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এর আগে অনেক এপিসোডে। আজকের এপিসোডে সেই প্রিয়জন মানুষের একটি অনন্য নজির যিনি গড়েছেন, তার নাম শ্রী বিশ্বজিৎ সাউ। এই বিশ্বজিৎ সাউ নামটা আপনারা বর্তমানে ইউটিউবের দৌলতে অনেকেই জানতে পারবেন। একটু সার্চ করবেন ইউটিউবে, এবং এই ব্যক্তির পরিচয় সুন্দরবনের বুকে তো অবশ্যই জানেন। সারা ভারতবর্ষের মানুষের যারা মানে পুরনো ইতিহাস নিয়ে কাজ করেন, গবেষণা করেন, সেই সব মানুষরা এই মানুষটিকে চেনেন। কেন? তার কাজকর্মই তার পরিচয়। আজকের আমাদের প্রিয়জন অনুষ্ঠানে আপনাদের সামনে আমরা আনছি শ্রী বিশ্বজিৎ সাউকে, পাথর প্রতিমার গোবর্ধনপুর ব্লকের জি প্লট যেটা বলে থাকি, সেই জি প্লটের একদম বাসিন্দা বলতে পারেন, ভূমিপুত্র বলতে পারেন। তিনি হচ্ছেন বিশ্বজিৎ সাউ। আমার সামনে বসে আছেন যিনি, উনি বিশ্বজিৎ সাউ। নমস্কার। আপনাকে অত্যন্ত ভালো লাগার মুহূর্তে, গর্বের মুহূর্তে আপনাকে আমরা পেয়েছি আপনারই একদম কর্মস্থলে। আপনার মুখ থেকে দু চারটি কথা শুনবো তো অবশ্যই। প্রথম বলি, আপনার পরিচয়, আপনি তো একদম এই এলাকার মানুষ, মানে জন্ম এই এলাকার। হ্যাঁ। কত সালে আপনি জন্মগ্রহণ করেছিলেন বলতে পারবেন? ওই 1959 সালে। 59 সালে 2রা জানুয়ারি। আচ্ছা, 1959 সালে 2রা জানুয়ারি আপনার জন্মস্থান এখানে, মানে এই গোবর্ধনপুরি। এখানে আপনার মানে বাবা মা তারা থাকতেন। আর আপনি অরিজিনালি তারা মানে আপনার পিতৃপুরুষরা কোথা থেকে এসেছেন? আমি এ পর্যন্ত যা তথ্য পেয়েছি, আমি এটা নিয়েও গবেষণা করছি। আমাদের পূর্বপুরুষ ছিল উড়িষ্যার বালেশ্বর জেলায় কোন এক স্থানে বসবাস করত। আচ্ছা। তারা চলে এসছে প্রায় 200 বছর, চলে এসছে ইয়েতে, হিজলিতে 200 বছর থাকার পরে একটা ফ্যামিলি বড় হয়ে গেছে, ফলে একটা ফ্যামিলি চলে গেছে কাঁথি আউরাইতে। ফলে সেই কাঁথি আউরাইতে সেখানে বসবাস করতে করতে আমার ঠাকুরদার বাবা ভাগবত সাউ, তিনি ঠাকুরদাদের নিয়ে এখানে চলে আসে প্রায় 150 বছর হলো। আমি আমার এখনো পর্যন্ত 13 পুরুষের নামধান, তাদের অনুসন্ধান পেয়েছি। আচ্ছা। ফলে এটা নিয়েও কাজ চলছে। আমি
মানে আপনারা উড়িষ্যা থেকে পরবর্তীকালে আপনার পিতৃপুরুষরা মেদিনীপুর হয়ে আপনারা এই পশ্চিমবঙ্গের সুন্দরবনের এই গোবর্ধনপুরে আপনারা এসে বাসস্থান করেছেন। আচ্ছা, আপনার ছোটবেলায় আপনি তো এখানেই তার মানে পড়াশোনা করেছেন? হ্যাঁ, পড়াশোনা আমার সামান্য, মানে এদিকে তো আমরা প্রত্যন্ত গ্রামে থাকি, শিক্ষার ব্যবস্থা তেমন ছিল না। আর একেবারে দারিদ্র্যের মাঝখান থেকে বড় হওয়া, যেটা প্রায় 5-7 দিন ধরে অন্ন যুক্ত না, শাক সেদ্ধ, এই সমুদ্রের ধারে নোনতা শাক, যেটা গিরা শাক বলা হয়, সেটাকে সেদ্ধ করে, শাপলা সেদ্ধ করে খেয়ে বড় হয়েছি। এরকম দরিদ্র পরিবারের ছেলে আমি। ফলে পড়াশোনাও সেভাবে করতে পারিনি। ক্লাস 4 পর্যন্ত পড়ে তারপরে আমাকে দিনমজুরি কাজে লাগতে হয়েছে সেই সময়, মানে নিজের মানে পেটের যোগান দেওয়ার জন্য। অবশ্যই সেটা তো আস্তে আস্তে আপনি বড় হলেন, কিন্তু আপনার যে এখন যে পরিচিতি সারা সুন্দরবনবাসী হিসাবে এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং ভারতীয়, আমাদের ভারতের যে সংস্থা, সব থেকে যে সংস্থার নাম আমরা জানি, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যারা কাজ করে থাকেন, পুরনো প্রত্নতত্ত্ববিদরা যারা কাজ করে থাকেন আমাদের হাজার হাজার বছর আগে থেকে, এই আর্কিওলজি যেটা বলছে, এই নেশাটা আপনার কিভাবে? অনেকে না কাউকে অনুসরণ করে, এটা করে কিছু কাজে এগোয়, কিন্তু আমার সামনে কোনো অনুসরণ ছিল না। প্রথমত সেটা অনেকগুলো বিষয় আছে। ছোটবেলায় আমি দেখতাম সমুদ্রের পাড়ে গিয়ে যে সব আর্কিওলজির জিনিস সব পড়ে আছে, মাটির ভেতর থেকে বেরোচ্ছে, তা বড়দের প্রশ্ন করতাম যে কি করে এই জিনিসগুলো এখানে এলো, এটা এই জিনিসগুলো বা কি, কারা ব্যবহার করেছিল। বড়দের কাছে একটাই প্রশ্নের উত্তর পেতাম যে ওগুলো হচ্ছে আগেকার মানুষের ঘর বাড়ি ছিল, তাদের ব্যবহৃত জিনিসপত্র, মানে কয়েকশো বছর আগে। সেটা বলে আগেকার, মানে তারাও জানতো না তো কবেকার। অবশ্যই। ফলে আমার এই গবেষণার ফলে এখন জানা যাচ্ছে যে প্রায় 2 লক্ষ বছর আগেও এখানে মানুষ এসেছিল, এইখানে সুন্দরবনের এই অঞ্চল বা এই আশপাশে। আপনারা বুঝতে পারছেন কতটা মানে একটা কাজের প্রতি তার নিষ্ঠা পরিচয় দিয়েছেন, ভালো লাগার থেকে এই জিনিস সংগ্রহ করেছেন। আশ্চর্য কথা হচ্ছে, সমুদ্র পাড়ে উনি বলছেন ছোটবেলায় যেরকম হয়, প্রত্যেক বাচ্চারা সমুদ্রের পাড়ে ঘুরে বেড়ায়, কেউ খেলাধুলায় উৎসাহিত, ও হয়তো বিভিন্ন জিনিস সংগ্রহ করতে 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 তার সাথে নেশা ধরে গেছিল, এবং তার যারা পূর্বপুরুষরা ছিলেন সেই সময় বাপ ঠাকুরদারা, তারাই বলেছেন এগুলি পুরোনো দিনের জিনিস, এবং এখানে অনেক বছর আগে, মানে এটা অনেক বছর মানে কয়েকশো বছর হতে পারে, কয়েক হাজার বছর হতে পারে, কয়েক লক্ষ বছর হতে পারে, সবকিছু মিলে আপনারা দেখতে পাবেন রেমিক্স মিডিয়া পরবর্তী বিরতির পর আসছে। বিরতির পর আবার ফিরে আসলাম রেমিক্স মিডিয়াতে। আমি বিশ্বরঞ্জন চৌধুরী। আজকের প্রিয়জন অনুষ্ঠানে আপনাদের সামনে আমরা এনেছি শ্রী বিশ্বজিৎ সাউকে। বিশ্বজিৎ সাউর পরিচয় পর্ব তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, আরো অজানা তথ্য আপনারা জানবেন। এখানে আপনার সংগ্রহে প্রচুর জিনিস আছে, আনুমানিক কত সংখ্যায়? 10,000-এর উপরে। 10,000 জিনিসকে আপনি সংগ্রহ করেছেন কি সমুদ্র তট থেকে? হ্যাঁ, এটা হচ্ছে আমি যে পর্ব থেকে ফিরে পিছিয়ে এসেছিলাম সেটাই বলি, যে প্রথমত ওই বড়দের কাছ থেকে শুনছিলাম, পরবর্তীকালে যখন ক্লাস 4-এ পড়ি, তখন ক্লাস 4-এর বইতে একটা ভাঁড়ের ছবি দেওয়া ছিল। সেই কলসটা দেখে আমি পড়ছিলাম যে ওটা সিন্ধু সভ্যতায় এই ধরনের কলস, এই কলসটা পাওয়া গেছে, তার একটা ছবি দেওয়া ছিল। আচ্ছা, এবং ক্লাস 2-তে যখন পড়তাম তখন ইতিহাসের প্রশ্ন আর উত্তর এরকম বলে তখন ইতিহাসটা লেখা, তখন রামায়ণ মহাভারতের প্রশ্ন উত্তর পর্ব ছিল। সেখানে রামায়ণের জন্ম বা তার বংশধর পরিচয়, এটা ওটা নানা বিষয় লেখা। তা সেটা তখন পড়তে পড়তে আমার বারবার মনে হয়েছিল রামায়ণ আগে না মহাভারত আগে, যদি হয় রামের জন্ম কত বছর আগে, যেটা ওখানে লেখা যে 60 সহস্র কোটি বছর রামায়ণ লেখার আগে রামের জন্ম হয়েছিল। হ্যাঁ, ফলে রামায়ণ লেখা হয়েছিল আগে, পরে রামের জন্ম, এটা এই বলে জানা যায়। তা সেই যে ঘটনাটা তাহলে কবে
এই লেখা হয়েছিল, রামায়ণ কবে লেখা হয়েছিল, মহাভারত কবে লেখা হয়েছিল, এই যে বিষয়টা তখনও একটা প্রশ্ন যাচ্ছিল, আজ থেকে কত বছর আগে, এই যে সংখ্যাটা দেওয়া হয়েছিল 60,000 কোটি বছর আগে, মানে যে সংখ্যাটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কোনো বিজ্ঞান মহলে এটা আলোচিত সেভাবে হয়নি। যাই হোক, আপনারা তো মানে অনেক অজানা তথ্য জানতে পারবেন। এই যে জায়গাটা মানে বিভিন্ন ভাবে আমার সাথে চিত্রকর কৌশল আছে, আপনাদের সামনে ছবিগুলি তুলে ধরছে। এই ছবিগুলির মধ্যে দিয়ে আপনারা কিন্তু আপনাদের যে একটা মানে কি বলবো, মানে কোনো কিছু অজানাকে জানবার যদি ইচ্ছা থাকে, সেই ইচ্ছাটাকে মেটাতে গেলে আপনারা আসবেন সুন্দরবনের। আপনারা পাথর প্রতিমা নামটি অনেকেই জানেন, পাথর প্রতিমা গোবর্ধনপুরে আপনারা শ্রী বিশ্বজিৎ সাউকে যোগাযোগ করতে পারেন। আর বিশ্বজিৎ সাউর সাথে যোগাযোগ করতে ফোন নাম্বারটি আপনার দেখুন নিচে আমাদের দেওয়া আছে, সেই ফোন নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। শুধু আসবার জন্য আসবেন না, যদি কোনো অজানা তথ্য জানতে চান, ইতিহাস জানতে চান, বিশেষ করে ইতিহাস গবেষণা কাজে যারা নিযুক্ত আছেন, বিভিন্ন রকম ভাবে যারা এই ব্যাপারে উৎসাহিত আছেন, সেই উৎসাহিত ব্যক্তিদের আমন্ত্রণ জানাবো, এখানে আসুন, দেখুন। এবং এইখানে একদিন হাতে সময় নিয়ে আসলেও কিন্তু আপনার বোধহয় জানবার তথ্য শেষ হবে না, এত কিছু আছে। এবং এখানে আসলে আমাদের বিশ্বজিৎ সাউ মহাশয় বলেছেন থাকবার ব্যবস্থাও উনি করে দিতে পারবেন। অবশ্যই সুন্দরবনের একদম নদীমাতৃক দেশ, তার হয়তো একটু মাছ ভাতও জোগাড় হয়ে যাবে। সবকিছু মিলে প্রাকৃতিক পরিবেশে গোবর্ধনপুরের জি প্লটে অনেকেই বেড়াতে আসেন। সেই বেড়াতে আসার মধ্যে দিয়ে তারা এই জিনিসগুলিকে একটু চোখ বোলাতে চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম এই অজানা তত্ত্বকে। আর বিশ্বজিৎ সাউর এই যে কাজটাকে, এটা তো অবশ্যই আপনারা কুর্নিশ জানাবেন। এবং কুর্নিশ জানিয়েছেন স্বয়ং আমাদের রাষ্ট্র, আমাদের মানে ভারতবর্ষের যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তাদের ডিপার্টমেন্ট থেকে মানুষজন এসেছিলেন এবং তারা মানপত্র দিয়েছেন এবং তারা স্বীকৃতি দিয়েছে ওনাকে। এখন অনেক প্রতিষ্ঠানই তাকে নিয়ে গবেষণা করছেন, এই বিশ্বজিৎ সাউকে নিয়ে গবেষণা করছেন যে কি করে এই এত সব জিনিস উনি তুলে ধরছেন। এবার বিরতির পর আরেকটি আপনাদের সামনে অজানা তথ্য নিয়ে আসছি, দেখতে থাকুন র্যামেক্স মিডিয়া। বিরতির পরে না, অজানা তথ্য আছে আরেকটি। এটা তো একটা দিক, মানুষের ভালো লাগার দিক, নেশার দিক। আজকে উনি এখানে থাকেন, এইসব জিনিস সংগ্রহ করে রেখেছেন। উনি যতদিন জীবিত থাকবেন সংগ্রহ থাকবে। তারপর আপনাদের দায়িত্ব এই প্রতিষ্ঠান বা এই সংগ্রহশালাকে বাঁচিয়ে রাখা। সরকারি সাহায্য তো অবশ্যই দরকার, রাষ্ট্রীয় সাহায্য দরকার। আমার এই প্রতিবেদনের মধ্যে দিয়ে রাষ্ট্রের কাছে একটা অনুরোধ রইল, তারা এই জিনিস আগামী দিনে সংরক্ষণ করবেন, আমরা পুরনো ইতিহাসকে জানতে পারব। আর শেষে একটি অসম্ভব ভালো লাগার জায়গা দেখলাম, উনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এখানকার একদম মৎস্যজীবী, একদম প্রান্তিক মানুষ, না খেতে পাওয়া মানুষের সন্তানদের বিনামূল্যে একটু শিক্ষাদানের ব্যবস্থা করেছেন এখানে। এটি অত্যন্ত নজিরবিহীন ঘটনা। দেখতে থাকুন র্যামেক্স মিডিয়া। আজকের অতিথি প্রিয়জন অনুষ্ঠানে বিশ্বজিৎ সাউকে আমাদের আন্তরিক নমস্কার। নমস্কার।